নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটা আমাদের 6th এপিসোড, 6ষ্ঠ এপিসোডস। আমরা আগের 5খানা ভিডিওসে বলেছি হিপারসালফেট জেনারেলিটিস, হিপারসালফেট পার্টিকুলার্সের কিছু কিছু জায়গা, পার্টিকুলারলি তার এলিমেন্টারি সিস্টেম ফ্রম ওরাল অরিফিস টু অ্যানাল অরিফিসের সমস্ত কমপ্লিকেশনস বা কমপ্লেনগুলো সম্বন্ধে, তার রেসপিরেটরি ট্র্যাক্ট সম্বন্ধে বলেছি, তার হেড, তার আইজ, ইয়ার এটসেট্রা, এই অর্গানসগুলোর যে সমস্ত ডিজিজগুলো হবে এবং সেই ডিজিজগুলোর যে কখন আমরা হিপারসালফ কিভাবে সিলেকশন করব সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আসুন আজকের এই 6th এপিসোডে আমরা হিপারসালফের আরও কিছু পার্টিকুলার্স আলোচনা করে আমরা পার্টিকুলার সম্বন্ধে হিপারসালফের বলাটা শেষ করব। আজকের এপিসোডসে আমরা হিপারসালফের স্কিন, তার রিউম্যাটিক জয়েন্ট পেন, তার ফিমেল ডিজিজেস, এগুলোতে যেমন থাকবেই, পাশাপাশি যে কোনো নিউপ্লাস্টিক গ্রোথে হিপারসালফের কাজ এবং নিউরোলজিক্যাল প্রবলেমসগুলো হিপারসালফের কি কাজ সেটা আমরা আজকে আলোচনা করব। আজকের এপিসোডস আলোচনা করতে গিয়ে আমি একটু প্রিভিয়াস এপিসোডসগুলোর যে কমেন্টস সেই জায়গাগুলো এগিয়ে আসি। আমাকে অনেকে অনুরোধ করছেন, স্যার কেস সম্বন্ধে বলবেন, লাইভ বলবেন। কেস সম্বন্ধে নিশ্চয়ই লাইভ বলবো, কিন্তু সরাসরি পেশেন্টটাকে আমরা হাজির করাতে পারি না, কিছু আইনগত সমস্যা থাকে এবং সেই জায়গাটা আমি এখন ঢুকতেও চাইছি না। আমি যেগুলো প্রেসক্রিপশনগুলো করি রুগী দেখার পথে, সেই রেগুলার প্রেসক্রিপশনগুলোর আমি আলোচনা নিশ্চয়ই করব এবং সেগুলো একেবারে পিওর প্র্যাকটিক্যাল, এইটুকু আমি কথা দিতে পারি। এবং আমার বারবার প্রথম থেকে আমি যেটা কনফেস করেছি, আমি আমার ফেলিওর, আমার সাকসেস, আমি সবটাই এখানে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে শ্রোতারা যারা ডক্টর রয়েছেন এখানে, তাদের যে অভিজ্ঞতাটা লাভ করবেন এবং সেখান থেকে তারা তাদের প্র্যাকটিস জীবনে উপকৃত হন, আমি প্রথম দিন বলেছি, তাহলেই আমার কর্মযোগ্য সার্থক। আমি এর বাইরে আর কিছু চাই না। চলুন আজকের আলোচনায় এসে আমি একটা তাহলে কেস দিয়েই শুরু করি। একেবারে আজকে আমার প্রথম রোগীটা দেখার কেস দিয়ে শুরু করি। একটি ছেলে, 23 বছর বয়স। ছেলেটি ক্রমাগত কনস্ট্যান্ট বিগত 12 বছর ধরে অ্যালার্জিক রাইনাইটিস উইথ ফ্যারিঞ্জাইটিস অ্যান্ড ব্রঙ্কাইটিসে ভুগছে। সিমটমস যখন তখন হাঁচি, যেখানে সেখানে হাঁচি, শুরু হলে মারাত্মক আকার ধারণ করে, নাক বন্ধ হয়ে যায়, দুটো নাক অল্টারনেটলি, স্টপেজ অফ অল্টারনেট নোজ, নাক বন্ধ হয়ে যায়। আরও যখন এগোয় তার কাশি হয়, তার আগে তার গলা ভীষণ চুলকোয়, তারপর তার শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্টটা তাকে ভীষণ রকমভাবে ভোগাতে শুরু করে। অর্থাৎ এই টিপিক্যাল একটা অ্যালার্জিক রাইনাইটিস উইথ ফ্যারিঞ্জাইটিস অ্যান্ড ব্রঙ্কাইটিসে ভুগছে। তার IgE লেভেলটা করা হয়েছে, সেটা যথেষ্ট হয়, 800 সামথিং। তার ESR 12, ইওসিনোফিল কাউন্টটা 12। নো ডাউট আমরা বুঝতে পারছি টিপিক্যাল এটা অ্যালার্জিক কন্ডিশনস। এই দীর্ঘ 12 বছরের মধ্যে সে 10 বছর ধরে মন্টেলুকাস খেয়ে চলেছে প্রত্যেক দিন। তাকে কোনো একজন আমাদের MD ডক্টর তাকে বলেছেন, তোমাকে 20 বছর মন্টেলুকাস খেতে হবে, তবে তুমি মুক্ত হবে এটসেট্রা। এবং তার সাথে তো সেটজিন চলছে, তার আগে সে এভিল খেত এটসেট্রা, এগুলো চলছে। কিন্তু তার সমস্যার কোনো সমাধান হয়নি এবং আমার আগেও সে হোমিওপ্যাথ ডাক্তারের শরণাপন্ন হয়েছিল এবং হোমিওপ্যাথ ডাক্তার তাকে বিভিন্ন রকমের ওষুধ দিয়েছে। আমি সেই জায়গাটায় না গিয়ে আমি সরাসরি যে জায়গাটা আসতে চাইছি সেটা হচ্ছে যে 10 বছর মন্টেলুকাস খাওয়ার পর আরেকজন ডক্টরের, অ্যালোপ্যাথি ডক্টরের পরামর্শে বললো, তুমি এত মন্টেলুকাস খেও না, এটা তোমার ব্রেন সেলের উপর এফেক্ট করছে। তার ইচ্ছা অনুসারে সেই পেশেন্টটি আমার কাছে এসছেন।
সিমটমস তাহলে কি বললাম, নাক দিয়ে কনস্ট্যান্ট জল পড়ছে, অল্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে যখনই হাঁচি শুরু হচ্ছে, গলা চুলকোচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, গরম ভাপ নিলে, হট ভেপার নিলে অথবা গরম কোনো তরল খেলে সে আরাম বোধ করছে, এসি ঘরে সে থাকতে পারে না, এসি ঘরে থাকলে তার কিছুক্ষণ বাদে কষ্ট শুরু হয়ে যায়। এই যে শীত শুরু হয়েছে, এই শীতের শুরুতে তার রাত্রি হলে কষ্ট হচ্ছে, ভোরের দিকে কষ্টটা খুব বেড়ে যাচ্ছে, তখন সে জানলাগুলো বন্ধ করে রাখতে পারছে না, বলছে বাড়িতে মা জানলা বন্ধ রাখছে, জানলাগুলো খুলে দিলে একটু খোলা হাওয়া পেলে আমি আরাম পাচ্ছি। এক্সট্রিম চিলি পেশেন্ট, তার শীতবোধ বেশি, হাত পায়ের তলা নর্মাল, ঘাম যেটুকু হয় মুখে, গলায়, বুকে, পিঠে, ট্রাঙ্কে ঘাম হয়, ঘামে কোনো দুর্গন্ধ নেই, খিদে ভালো এবং সে খিদে চেপে রাখতে পারে না, সে রাগ করে দরজা বন্ধ করে দিয়ে তার মা বলছে যে দরজা বন্ধ করলো, রাগ করে খেলো না, আমরা বোঝাচ্ছি বাবা খেতে আয় খেতে আয়, সে অনেক সোদা সমুদ্র করে খাবে, কিন্তু ওই যে রাগ করে দরজা বন্ধ করে ঘরে যেটুকু বিস্কুট ছিল তার ঘরে সেটুকু শেষ করে দেয়, তার মানে সে খিদে চাপাতে পারে না, রাগ হলেও খিদে চাপতে পারে না। খাবারটা গরম পছন্দ করে, মাংস সে ভালো খায়, মাটন সে ভালো খায়, আর মিষ্টি সে ভালো খায়। জল তেষ্টা ভালো, পায়খানায় কোনো সমস্যা নেই, সেমি সলিড কমপ্লিট, দিনে 2 বার যায়, ইউরিন ক্লিয়ার, ভীষণ শর্ট টেম্পার, চট করে রেগে যায়, এবং একটুকে বললাম রেগে গেলে সে খাওয়া বন্ধ করে দেবে, ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেবে। কোম্পানি সে খুব পছন্দ করে, তার মা বললে সে খুব ভালো মানে এক্সপ্রেসিভ, সে কোনো কিছু চেপে রাখে না, এবং কাজকর্ম তার বইপত্র জামাকাপড় সে গুছিয়ে রাখে, অগোছালো নয়। তার ফ্যামিলি হিস্ট্রিতে গিয়ে পেলাম যে তার মা এবং মামা এদেরও এই সমস্যাগুলো আছে এবং এরাও এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। এই যে জায়গাটা আমরা পেলাম, তো এই যে কেসটায় আমরা দেখুন, এটাই হোমিওপ্যাথি। আমার কিছু ছাত্ররা চেম্বারে ছিল আমার সাথে, বলল স্যার এটা হিপারসালভ দিন। আমরা দুটো ড্রাগের মধ্যে, দুটো বলবো না, 3টে ড্রাগের মধ্যে আমরা কেসটাকে ভাবতে শুরু করলাম। তাহলে এলিমেন্টিং সিমটমস কি নিলাম? চেঞ্জেবিলিটি, স্টপেজ অফ অল্টারনেট নোজ, amelioration in open air and hot drinks, hot vapor, aggravation from dust, she is chilly but cannot tolerate appetite, prefers hot food, meat, mutton and sweet, short-tempered, prefers company, expressive and methodical or fastidious. এই জায়গাটায় একটা জায়গায় গিয়ে আমি বললাম যে দেখো, অ্যামুলেশনটাও কিন্তু বারবার বলছে, ভোরে তার বৃদ্ধি হলো, সকালে একটু আগে, অর্থাৎ হিপারসালভের টাইমেই তার বাড়ছে, কিন্তু সে বাইরে বেরিয়ে আসতে চাইছে, খোলা হাওয়াটাতে তার আরাম হচ্ছে। এক্সট্রিম চিলি, চেঞ্জেবিলিটি, খিদে পেলে চাপতে পায় না, মাংস মিষ্টি খেতে পছন্দ করে। তাহলে আর ফ্যামিলি হিস্ট্রিতে আমরা পেলাম তার
টিউবারকুলার ডায়াথিসিস, অর্থাৎ এই যে ঠান্ডা লাগার প্রবণতা এটা রয়েছে। আমরা তাকে ওষুধটি দিলাম কিন্তু আর্সেনিক আয়োড 200। গরম খেলে আরাম, ওপেন এয়ারে আরাম, মডালিটিসটাকে আমরা খুব জোর দিলাম। একটা প্রেসক্রিপশনে কখন কোন সিমটমসটাকে আপনি সবচেয়ে বেশি জোর দেবেন, দ্যাট ডিপেন্ডস আপন ইউ। আপনি আপনার মতো করে ভাববেন আমি এই সিমটমসটা, পেশেন্ট যখন সিমটমসগুলো ন্যারেট করে, পেশেন্টের ন্যারেশনে কোন সিমটমসগুলো পেশেন্ট যখন বলছে বেশি গুরুত্ব দিচ্ছে, সেটাকেও ফিজিশিয়ান হিসেবে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এত কাছাকাছি ছিল হিপারসালফ, আর্সেনিক আয়োড এবং ব্যাসিলিনাম যে আমাদের মধ্যে বারবার মনে হচ্ছিল যে হিপারসালফ তো যথেষ্ট ইন্ডিকেটেড, আবার আর্সেনিক আয়োডও ইন্ডিকেশনস প্রচুর রয়েছে, আবার ব্যাসিলিনামের ইন্ডিকেশনসও প্রচুর রয়েছে। আমরা ক্যানট টলারেট অ্যাপেটাইট, প্রেফার্স হট ফুড, চেঞ্জেবিলিটি, মডালিটিসের মধ্যে অ্যামিলেশন পেলাম ইন ওপেন এয়ার অ্যান্ড হট ভেপার, হট ড্রিঙ্কস, মেথোডিক্যাল অর ফাস্টিডিয়াস, এই লাইনগুলো নিয়ে আমরা আর্সেনিক আয়োড দিলাম। সাথে আমরা ফ্যামিলি হিস্ট্রিতে একটা ডায়াথিসিসটা টিউবারকুলার হিসেবে আমরা তাকে নোটিফাই করলাম। তাহলে এই যে জায়গাগুলো, এই যে চিন্তাধারাটা, এবং আমি আপনাদের বলতে পারি যে আর্সেনিক আয়োড পেয়ে এই পেশেন্টটি কিছুটা ইমপ্রুভমেন্ট হবেই হবে। হয়তো কমপ্লিমেন্ট হিসেবে পরবর্তীকালে হিপারসালফ বা ব্যাসিলিনাম তো প্রচুর লাগে, আসবে। তাহলে আগের দিন যখন আমি রেসপিরেটরি ট্র্যাক্টের হিপারসালফ বলছিলাম, তাহলে এই জায়গাটায় এসে রুগী তো সবসময় মেটেরিয়ার মতো করে সিমটমস দেবে না। রুগী যখন গরমে রিলিফ বলল, প্লাস ওপেন এয়ার অ্যামিলেশনটা ভীষণ জোর দিল, তার সাথে তার থার্স্ট প্রচুর আছে বলে আমরা পালসিলাকে সরালাম, অফেন্সিভনেস সেভাবে নেই বলে আমরা ব্যাসিলিনামকে সরালাম, আর ওপেন এয়ার অ্যামিলেশনটা রুগী এত বেশি গুরুত্ব দিল বলে আমরা হিপারসালফকে সরালাম। এই জায়গাগুলোকে ভাবতে হবে এবং খুব সূক্ষ্মভাবে। আমি বারবার সব সময় সমস্ত জায়গায় বলি যে সিমটমসই হচ্ছে শেষ কথা। সিমটমসগুলিকে খুব সূক্ষ্মভাবে ভাবতে হবে। সবার অনুরোধে আমি লাইভ কেস বললাম, শুধু পেশেন্টটাকে বাদ দিয়ে, এবং অবশ্যই এর কি ফলো আপ আমি নিশ্চয়ই আপনাদের পরবর্তী এপিসোডসগুলো যখন সুযোগ আসবে এবং পেশেন্টটি আবার আমার কাছে ব্যাক করবে, আমি টাইম বলবো। তাহলে আমরা হিপারসালফের পার্টিকুলার্স বলতে গিয়ে যে কথাগুলো বলছিলাম সেই জায়গাটাই আবার এখানে এলাম। আমরা এক্সট্রিম চিলি পেশেন্ট, সরি, সে গরম খেতে পছন্দ করে, গরমে তার সমস্ত আরাম হয়, ক্লোজ রুমে তার আরাম হয়, তার ঝাল খেতে পছন্দ, সে ভীষণ মেজাজি। এই যে জেনারেলিটিসগুলো আমরা বারবার জোর দিচ্ছি, এই জেনারেলিটিসগুলোর ওপর বেস করেই আমরা কিন্তু যে কোনো অর্গ্যানসে প্রবলেম হোক না কেন আমরা হিপারসালফ দিতে পারি। আসুন আমরা হিপারসালফের স্কিন নিয়ে আলোচনা করি। আমি আবার একটা কেস আপনাদের বলি। একটি বাচ্চা, 4-5 বছর বয়স, আরেকটু পরে মানে একটু আরও যখন শীতটা গভীর, সেই সময় বাচ্চাটির মা বাচ্চাটাকে নিয়ে এসছে। বাচ্চাটি সারাক্ষণ গা চুল করছে, তার আর্টিকেরিয়া হয়েছে, ফুলে ফুলে দাগড়া দাগড়া হয়ে উঠছে। মা বলছে দেখুন ওর আমবাত হয়েছে, কিছুতেই কমছে না, ওকে সেটজিন খাইয়েছিলাম, সাময়িক একটু আরাম পেয়েছিল, আবার হয়েছে, এই চলছে। আমি বললাম কিসে আরাম হচ্ছে তোমার? বাচ্চাটি বলল লেপের তলায় ঢুকে গেলে। আমি বললাম লেপের তলায় ঢুকে গেলে মানে? ওর মা বলছে যেই শুরু হচ্ছে ও সোজা গিয়ে লেপের ভেতরে ঢুকে
একদম পুরো লেপটা দিয়ে পুরো শরীরটা একদম মরে দিচ্ছে, একটা ফোঁটা হাওয়া ঢুকতে দিচ্ছেন এবং সেখান থেকে কেউ বের করতে পারছে না। বললাম লেপের তলায় ঢুকে গেলে তোমার চুল করছে না? বলে না। আবার বললাম সেই দিনটা ছিল, সেই সময়টা আরেকটু বেশি শীতের সময় ছিল এবং কমপ্লিট লেপের কভারিংয়ে সে আরাম হচ্ছে। এই সিমটমসটার উপর আমি তাকে হিপারসালভ 30 দিলাম। গরমে রিলিফ, আর্টিকেরিয়া, কোল্ডে অ্যাগ্রাভেশন, আমরা আর্সেনিক ভাবি, রাস্টক্স ভাবি, রাসভেন ভাবি, এটসেট্রা। দেখুন হিপারসালভও কিন্তু একটা ভীষণ ভালো ওষুধ। যে কোনো আলসার, পার্টিকুলারলি সাপুরেটিভ যে আলসারগুলো, ক্রনিক আলসার যেগুলো পাস ফর্মেশনের টেন্ডেন্সিটা খুব বেশি, দ্যাট অফেন্সিভ পাস or that pus having the order of old cheese, that is বোটকা গন্ধ, ইয়োলো পাস ফর্মেশন, এই পাস ফর্মেশনগুলো অর্থাৎ আলসারেটিভ স্কিন ডিজিজ যেরকম স্কেবিজ, গরমে রিলিফ, গরম নিম পাতা জল দিয়ে ধুয়ে দিলে আরাম পাচ্ছে, হিপারসালভ is a good remedy. If that patient is extreme chilly, prefers hot food, palms and soles are cold, complaints aggravate in winter, prefers pungent and extreme short-tempered and speedy inactivities. তাহলে যখন এই সাপোর্টিভ স্কিন ডিজিজগুলোকে আপনি অর্নামেন্টস পরাচ্ছেন, কি কি অর্নামেন্টস পরাচ্ছেন? এই কটা অর্নামেন্টস পরাচ্ছেন, এই কটা জেনারেলাইটিস নিয়ে আসছেন। এই জেনারেলাইটিসগুলো সাপোর্ট দিয়ে আপনি যখন ওষুধ দিচ্ছেন তখন কিন্তু হিপারসালভ পার্টিকুলারলি ইন্ডিকেটেড হবে। তার মানে আমাদের কোনো স্পেসিফিকেশনের আমাদের সুযোগ নেই। আমরা এই পলিক্রিস্ট রেমেডিগুলোকে সব সময় রেমেডিগুলির পার্টিকুলার্সের সাথে জেনারেলাইটিস দিয়ে তাকে সাপোর্ট দেব, আমরা ফার্নিশ করব। কি ফার্নিশ করব? কমপ্লিট পিকচার অফ দ্য ডিজিজ, দ্যাট ইজ কমপ্লিট পিকচার অফ দ্য পেশেন্ট। যে কোনো গ্রোথ, হিপারসালভ ইজ এন ইউনিক মেডিসিনস, বিনাইন অর ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমারে দেখুন, আমি পরিষ্কার কথা বলি, ক্যান্সার খুব আর্লি স্টেজ হলে আমরা ভালো রাখতে পারি, অ্যাডভান্স স্টেজে আমরা শুধুমাত্র প্যালিয়েশন করতে পারি, ভালো করে দিতে পারি না। এটা আমার অভিজ্ঞতা দিয়ে মনে হয়েছে। আমি ক্যান্সার সারিয়ে দেবো এটা রোগীদের কখনোই বলি না, যদিও আমার ব্যক্তিগত আমার যে প্র্যাকটিস জীবনে প্রতিদিনই আমাকে প্রচুর ক্যান্সার রোগী দেখতে হয় এবং তাদের মধ্যে আমার ফেলিওরসই বেশি, কারণ তারা সবাই আইদার অপারেশন অর কেমো অর রেডিও করে আমার কাছে আসে। আমি সেখানে কিছু কিছু কেসে প্যালিয়েশন কিছুটা করতে পারি এবং সেই প্যালিয়েশন করতে গিয়ে হিপারসালভ ইজ এন ইউনিক মেডিসিনস। যদি সেই সিমটমসগুলির মধ্যে গরমে রিলিফ পাওয়া যায়, পেশেন্টটি এক্সট্রিম চিলি হয়, গরম খেতে পছন্দ করে, ঝাল খেতে পছন্দ করে, শর্ট টেম্পার্ড, স্পিডি ইন অ্যাক্টিভিটিস অ্যান্ড অফেন্সিভ স্মেল অর প্রফিউজ ইওলো পাস ফর্মেশন, অর্থাৎ সেই কথাগুলোকে আমি বারবার ঘুরে ঘুরে বলছি, তবে কিন্তু আমি এই কেসগুলিতে ভালো রেজাল্ট দিতে পারি এবং সেই রেজাল্টটা বিনাইন হলে কিউরেবল। Any benign growth, it may be fibroadenoma or fibroadenosis of breast, fibroadenoma or fibroadenosis of breast,
or maybe any benign growth in any parts of the body. It may be sebaceous cyst with infected sebaceous cyst, it may be lipoma. যেটাই হোক না কেন, যে কোনো বিনাইন গ্রোথ হোক, যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে আমার হিপারসালফ আসে, এই সিমটোম্যাটোলজি দিয়ে আমি হিপারসালফ দিয়ে তাকে ভালো করতে পারবো। আসুন হিপারসালফের রিউম্যাটিক প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি। রিউম্যাটিজমে এনি সর্টস অফ রিউম্যাটিক ডিজিজ, any sorts of rheumatic joint pain, সে রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক, রিউম্যাটিক ফিভার হোক, পলিআর্থ্রাইটিস হোক, যে কোনো, হোয়াট এভার মে বি দ্য নোমেনক্লেচার অফ দ্যাট ডিজিজ, that joint pain is extreme sensitive to touch. That joint is extreme sensitive to touch and aggravation from slightest motion, এই জায়গাটা হিপারসালফ ব্রায়োনিয়ার মডেলিস্টটা ফলো করে, aggravate from slightest motion and amelioration from application of heat. তাহলে any joint pain, shifting joint pain, migratory joint pain, aggravation from motion, pressure, extreme sensitive to touch, amelioration from application of heat and absolute rest, joint pain aggravate at night with extreme chilly patient, joint pain aggravate in winter at approach at the depth of winter, যত শীত বাড়ে ব্যথা বাড়ে। হিপারসালফ ইজ এ ইউনিক মেডিসিন। যদি সেই পেশেন্টটি এক্সট্রিম চিলি হয়, শীতের দিনে সে মাথা ঢেকে শুতে চায়, হাত পায়ের তলা ঠান্ডা থাকে, গরম হতে চায় না, সে গরম খেতে পছন্দ করে, খিদে পেলে চাপতে পারে না, ঝাল খেতে পছন্দ করে। শর্ট টেম্পার্ড, স্পিডি ইনঅ্যাক্টিভিটিস। দেখছেন আমি ঠিক একেবারে যেন টেপের মতো এই জেনারেটিসগুলোকে সবসময় সাপোর্ট দিয়ে চলেছি। Any sorts of joint disease, hipasalp is an unique medicine if that joint pain aggravate in winter. শীতে এই সময় যে জয়েন্ট পেনগুলো আসতে শুরু করছে, এই সময় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা রিউম্যাটিক ফিভার বা পলিআর্থ্রাইটিস যারা ভীষণভাবে, বা সোরিয়েটিক আর্থ্রাইটিস যারা ভীষণভাবে বেড়ে চলেছে, সোরিয়াসিস এই সময় ভীষণ রকমভাবে বেড়ে যায়। শীতে যে সোরিয়াসিসগুলো বেড়ে যায়, আমরা অনেকেই সোরাইনাম ভাবি। হিপারসালফ ইজ অ্যান ইউনিক মেডিসিনস। আমি কম্পারেটিভ স্টাডি আসবো সোরাইনামের সাথে হিপারসালফ, যখন আলোচনা এসেই গেল একটু বলে দিই যে একটাই বেসিক পার্থক্য, সেটা হচ্ছে সোরাইনাম ইচিং ঠান্ডায় রিলিফ হবে, দুজনেই এক্সট্রিম চিলি, আর হিপারসালফ ইচিং গরমে রিলিফ হবে। শীতে বৃদ্ধি ঠান্ডায় রিলিফ সোরাইনাম, শীতে বৃদ্ধি গরম অ্যাপ্লিকেশনে রিলিফ হিপারসালফ। তাহলে দ্যাট সোরিয়েটিক আর্থ্রাইটিস, তাতেও হিপারসালফ ভীষণ। এবং আপনারা কখনো দিয়ে দেখবেন, তাহলে আমি যে সিমটমস কটা বললাম, এই জাতীয় জয়েন্ট পেন শীতে বৃদ্ধি, সামান্য প্রেসারে বাড়ছে, গরমে সামান্য প্রেসারে বাড়ছে, গরমে আরাম হচ্ছে, ওপেন এয়ারে বেড়ে যাচ্ছে, ঢেকে রাখলে আরাম হচ্ছে, হিপারসালফ ইজ অ্যান ইউনিক মেডিসিনস। জয়েন্ট পেনের পরে আমরা যেখানটা আসি সেটা হচ্ছে তার মেনস্ট্রুয়াল ডিসচার্জ, মেনস্ট্রুয়েশন, যেটা আমি জেনারেটিস বলার সময় কিছুটা আলোচনা করে এসেছিলাম। মেনস্ট্রুয়েশনের হিপারসালফ এনি সর্টস অফ অ্যামেনোরিয়া, পলিমেনোরিয়া, মেট্রোরেজিয়া অ্যান্ড ডিসমেনোরিয়া। অ্যামেনোরিয়া আপনারা সিমটম যদি জেনারেটিস মেলে, আপনারা হিপারসালফ দিয়ে দেখবেন ইজ এ ইউনিক মেডিসিনস টু ব্রিং দ্য মেন্সেস। জেনারেটিসটাকে মেলাতে হবে।
মেট্রোরেজিয়ায় হিপারসালফ ভীষণ ভালো কাজ করে। ডিসমেনোরিয়ায় যখন ওই জেনারেটিসগুলোর সাথে গরম দিলে, তলপেটে গরম সেক দিলে তার ব্যথাটা আরাম হয়, তার সাথে সে এক্সট্রিম চিলি পেশেন্ট, অর্থাৎ সেই জেনারেটিসগুলোকে ফলো করা যায়। অ্যান্ড মেনোরেজিয়া, আপনার ইন্ডিকেটেড মেডিসিন ফেল করছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, মেনোরেজিয়ার সিমটমসগুলো অনেক সময় এত হিউজ ব্লিডিং হতে শুরু করে, পার্টিকুলারলি অ্যাট দ্য ভার্জ অফ মেনোপজ, অথবা পিসিওডির ব্লিডিংগুলো ইয়ং অ্যাডাল্ট গার্লের বেলায় যখন কিছুতেই কমতে চায় না, তখন দেখবেন হিপারসালফ অনেক সময় ভালো রেজাল্ট দেয় যদি তার জেনারেটিসটাকে মেলানো যায়। কারণ হিপারসালফের মেনস্ট্রুয়েশনের নির্দিষ্ট পার্টিকুলার্স কিছু নেই, শুধুমাত্র আমরা যেটা বইতে নোট করেছি, টু ডিলেড, টু লেট অ্যান্ড টু স্ক্যান্টি, তার ফাউল স্মেল এটসেট্রা এগুলো থাকতে পারে, এগুলোকে অবশ্যই তাকে দিয়ে সাপোর্ট দিন। তাহলে আমরা হিপারসালফের পার্টিকুলার্স বলতে গিয়ে আমরা যেগুলো আলোচনার মধ্যে নিয়ে এলাম, তার স্কিন, তার এনি সর্টস অফ জয়েন্ট পেন, তার যে কোনো গ্রোথ, বিনাইন অর ম্যালিগন্যান্ট, তার মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সেস, এই জায়গাগুলোয় হিপারসালফ প্রত্যেকটা আমাদের প্র্যাকটিস জীবনে ব্যবহৃত হয়। এই যে হিপারসালফ পলিক্রেস্ট রেমেডিটা, এই পলিক্রেস্ট রেমেডিটাকে আমরা তাহলে দেখতে পাচ্ছি ফ্রম ওরাল অরিফিস টু অ্যানাল অরিফিস, এনি ডিজিজ, ফ্রম nasal orifice to bronchus alveoli, any disease, any liver disease, any sorts of other abdominal complaints from other organs. Hiparsal is an unique medicine. এমনকি ইউরিনারি ট্র্যাক্টেও রেনাল স্টোনে আমরা হিপারসাল ব্যবহার করি যদি সিমটোম্যাটোলজি মেলানো যায়। যে কোনো ইউরোজেনিটাল সিস্টেমের ডিজিজগুলি, অর্গানস, স্পেশাল সেন্স, মুখের ঘা, এই সমস্ত জায়গায়, অর্থাৎ হিপারসালফ ইজ এ ট্রু পলিক্রেস্ট রেমেডি। এবং যে কোনো জায়গায় যে সিমটমসগুলো আসুক না কেন, যদি সেই সিমটমসগুলিকে সাথে আমি জেনারেটিস দিয়ে সাপোর্ট দিতে পারি এবং মডালিটিস দিয়ে সাপোর্ট দিতে পারি, জানবেন মডালিটিস খুব ইম্পর্টেন্ট। মডালিটিস হচ্ছে আমাদের প্রেসক্রিপশনের মেন পিলার। সবসময় যে কোনো ডিজিজে মডালিটিসটাকে আমাদের মাথায় রাখতে হবে এবং এই মডালিটিসগুলো যদি মেলাতে পারি, মডালিটিস না মিললে কখনো জোর করে সেই ড্রাগটাকে দিতে যাবেন না, খুব সমস্যা হয়, পার্সেল সিমিলার। কিন্তু মডালিটিসটা যদি পুরো মিলে যায়, যেমন আমি প্রথমেই যে কেসটা বলতে নিলাম, ওই কেসটা যদি গরমের লেপের সাথে জানলাতে খোলা হয় তার বৃদ্ধি পেতাম, হিপারসালফ দা মেডিসিন হতো। কিন্তু যেহেতু খোলা জায়গায় তার আরাম হচ্ছে, ওপেন এয়ার, এই সময়ও বলছে, আজকেও সে বলছে আমার ভোরবেলা একটু শ্বাসকষ্ট, জানলাটা খুলে দিলে খোলা হাওয়াটা পেলে ভালো লাগছে, এই জায়গাটায় হিপারসালফের মডালিটিসটা মিলল না বলে আমরা তাকে হিপারসালফ না দিয়ে আর্সেনিক আয়োড দিলাম। তাহলে প্র্যাকটিস জীবনে এইভাবে খুব ধৈর্য ধরে সুন্দরভাবে রোগীর সিমটমসগুলোকে খুব ভালো করে আপনারা সবাই শুনুন এবং জানবেন অনেক অনেক নলেজ দরকার নেই। আমি যে ড্রাগটা সম্বন্ধে জানবো খুব ভালো করে জানবো। আমি কিছু পলিক্রেস্ট বিগিনার্সরা যারা নতুন প্র্যাকটিস করছেন তাদের জন্য আমার বলা রইল, যে কটা ড্রাগ জানবো খুব ভালো করে জানবো, তার জেনারেলিটিস এবং পার্টিকুলার্সগুলো এবং তার মডালিটিসগুলো নিজের মতো করে আমি আমার মতো করে মেটেরিয়ামেডিকা তৈরি করব এবং আমি প্রেসক্রিপশন করব, আমি অবশ্যই সাকসেস পাবো। আমরা হিপারসালফের পার্টিকুলার্স এবং তার জেনারেলিটিস সম্বন্ধে বললাম।
নেক্সট এপিসোডে আমরা হিপার সালফেট রিলেশনশিপ শুরু করব। এটা একটা মারাত্মক জায়গা, কারণ কোনো বইতেই হিপার সালফেট রিলেশনশিপ আমার মনে হয় খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বলা নেই। হিপার সালফেট কমপ্লিমেন্ট কারা হতে পারে সেভাবে খুব ভালো করে বলা নেই। আমি আমার ব্যক্তিগত জীবনে হিপার সালফ ব্যবহার করে 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 যে ক্রিমটা নিয়ে এসেছি তার রিলেশনশিপের, আমরা নেক্সট এপিসোডে হিপার সালফের সেই রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই আমাদের শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।